একজন আমাকে একটু ওভারভিউ দিবা যে বঙ্গভঙ্গ কি হয়েছিল বা কিভাবে হয়েছিল, বা কতটুকু মনে আছে, কেউ একজন বলবা? বলবা যে হচ্ছে স্যার যা পড়াইছিলেন তো ওই দিনই ভুলে গেছি, এখন আর কি মনে থাকবে, তাই না? তোমাদের ক্লাস টেস্ট হয়েছিল না একটা? না না স্যার। স্যার, ক্লাস টেস্ট হয় নাই। ক্লাস টেস্ট হয়নি? না ও, ও, ও। আচ্ছা সামনে তোমাদের সপ্তাহে সোমবারে হওয়ার কথা। সোমবারে হওয়ার কথা, হ্যাঁ রে, সোমবারে তো আমি পারবো না। তোমরা শনিবারে একটা ক্লাস যে কোনো ভাবে করো, 1 ঘন্টার জন্য হলেও করো। শনিবারে, শনিবারে তোমাদের ক্লাস আছে না? জি স্যার। শিডিউলটা আমরা ফিক্স করি, বলো শনিবারে ক্লাস কয়টায়? শনিবার 4টা ক্লাস আমাদের। 4টা ক্লাস? মাইরালা, 4টা ক্লাস। তোমাদের সাথে আমাদের ক্লাস হচ্ছে কবে কবে? সোম মঙ্গল, সোম মঙ্গল, শনিবারে 4টা ক্লাস। 4টা ক্লাস কটা কটা থেকে কটা পর্যন্ত ফাঁকা আছে কোন সময়? স্যার সম্ভব হবে না 4টা ক্লাস স্যার, আরেকটা যদি হয়। কয়টা থেকে শুরু হবে? স্যার সকাল 9টা থেকে আর শেষ কটায়? বিকাল 5টায় তো। স্যার আমাদের শনিবারের ক্লাসগুলো শুধু একটা আছে, বাকি ক্লাসগুলো ক্যান্সেল হয়ে গেছে। নাইস, নাইস। আমরা এক কাজ করব, আমরা কয়টা কোনটা আছে? স্যার 12টা থেকে ওয়ালি স্যার। 12টা থেকে, শনিবারে 12টা থেকে ক্লাস আছে। 12টা থেকে তোমাদের শনিবারে ক্লাস আছে, তাই তো? 12টা থেকে তো 1:45, 11:30 থেকে 11:30। ইসি, 12টা থেকে, তাই না? তোমরা শনিবারে 10টায় আসো তাহলে, বা বাস, 10:30টায় আসো। শনিবারে 10:30টায় আসো। উম, স্যার ক্লাস হবে না? বলো। স্যার শুধু ক্লাস হবে সেদিন? না না, ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট হবে। এবং ক্লাস টেস্ট নিয়ে প্যারা খাইও না, এটা সহজ কোশ্চেন হবে। প্রথম শনিবারে দিন, ক্লাস টেস্ট। হ্যাঁ হ্যাঁ, শনিবারে ক্লাস টেস্ট। কয়টা স্লাইডের উপর? স্যার আমাদের একটু 15 তারিখ কথা ছিল। বুঝি নাই। স্যার আগে বলছিলেন যে 15 তারিখে হবে হ্যাঁ ক্লাস হ্যাঁ টেস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। সমস্যাটা হয়েছে যে বাবা 15 তারিখ থেকে আমাকে আবার শিক্ষা মন্ত্রণালয়ে ডাকবে। আমি আজকে খবর পেয়েছি, বাট চিঠি এখনো পাই নাই। বুঝতে পেরেছো? সো এইটা একটা প্রবলেম। শিক্ষা মন্ত্রণালয়কে আমি অবজ্ঞা করবো কিভাবে? সুযোগ আছে এখন। আহ, স্যার 15 তারিখের পরে খুলবে স্যার, ভালো হতো। না না, আমার আবার 1 সপ্তাহের জন্য বাবা, তোমরা বুঝতেছো না। তোমরা শনিবারে একটু কষ্ট করে দাও, জাস্ট 1 2 3 লেকচারের মধ্যে, হ্যাঁ, 1 2 3 লেকচার, 4 5 এগুলো যা পড়াবো এর আগে, 4 পড়াইলে 4 পড়াবো আর কি, এগুলো এফেক্ট করবে না, ঠিক আছে? 1 2 3-এর মধ্যে জাস্ট একটু গো থ্রু করলেই হবে, খুব বেশি প্যারা নেই। আর আমরা 3টা ক্লাস টেস্ট নিব, তার মধ্যে সবচেয়ে যেটা ভালো হয়েছে তোমার, মনে করো তুমি কোনোটায় পাইছো 10, কোনোটায় পাইছো 15, কোনোটায় পাইছো 6, তাহলে ওই যে 15 এবং 10 ওই দুটো কাউন্ট হবে, ওইটার কাউন্ট হবে না। বেস্ট টু কাউন্ট হবে, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে। হ্যাঁ। সো শনিবারে এটা ক্লাস টেস্ট তোমরা দাও। এটা হচ্ছে 10:30টায় আসো, আমরা ক্লাস টেস্ট নিব। লেকচার তোমরা চাইলে আমি লেকচার নাও দিতে পারি, সমস্যা নেই, বাট ক্লাস টেস্টটা দাও, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার ওকে। কত মার্কসের হবে? 20 মার্কসের হবে, 12টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 10টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, শর্ট কোশ্চেন, ঠিক আছে, লিখতে হবে আর কি। আমরা খাতা টাতা সব প্রোভাইড করবো, নাথিং টু বি ওয়ারিড। লেকচার স্যার কি ডিটেলস ওয়ান লিখতে থেকে হবে? থ্রি বলো কিসে? স্যার ডিটেলস লিখতে হবে? না ডিটেলস না, ডিটেলস না, এক লাইনে, এক এক সেন্টেন্স, এক লাইনে, এক বাক্যে, আচ্ছা স্যার। ঠিক আছে, এক বাক্যে, কোনো প্যারা নাই, ঠিক আছে? জাস্ট লেকচার গুলো একটু দেখো, 1 2 3, পারা যাবে না? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ভয়ের কিছু নাই। ভার্সিটিতে আইসেই তোমরা হচ্ছে 140 দ্বারা ভঙ্গ করছো, আর ক্লাস টেস্টকে ভয় পাও, কি বলবো আর।
আচ্ছা, তাহলে আমরা বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, বঙ্গভঙ্গের বিরুদ্ধে রিয়াকশন রিয়াকশন প্রথম তিনটা বলছিলাম। এই কোন কোন স্লাইড পর্যন্ত হয়েছিল? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, বঙ্গভঙ্গ যখন হয়, বঙ্গভঙ্গ হয়েছিল মানে কি, বাংলাকে ভাগ করে দুইটা আলাদা প্রদেশ করা হয়েছিল, রাইট? তো দুইটা আলাদা প্রদেশ হয়েছে, যে প্রদেশটা একটা ছিল পূর্ববঙ্গ আর একটা হচ্ছে বাংলা। পূর্ববঙ্গ এবং আসাম, আর একটা হচ্ছে বাংলা। এখন পূর্ববঙ্গ মানে ইস্টার্ন বেঙ্গল এন্ড আসাম, এবং হচ্ছে একটা হচ্ছে বেঙ্গল। তো এটা রিয়াকশন কি ছিল, এর কারণটা আমরা দেখেছি। রাজনৈতিক কারণ ছিল, ডিভাইড এন্ড রুলের কারণ ছিল, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কে দমন করার জন্য কারণ ছিল, ন্যাশনাল কংগ্রেসকে আহ দুর্বল করার একটা কারণ ছিল, হ্যাঁ, বাঙালি বাবু যারা ছিল তাদেরকে একটা শিক্ষা দেওয়ার কারণ ছিল। তারপরে হচ্ছে তোমার আহ আহ, দুই দুই প্রান্তের দুই বাংলার বৈষম্যের যে বিষয়টা ছিল, একটা কলকাতা কেন্দ্রিক যে বাংলা সেটা অনেক উন্নত ছিল, ঢাকা কেন্দ্রিক যে বাংলা সেটা অনেক আহ, মানে কি বলে অবহেলিত ছিল, সেই দুই বাংলা, এটা একটা বিষয় ছিল। তারপরে হচ্ছে জমিদারদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার একটা মূল উদ্দেশ্য, যেটা উদ্দেশ্য হিসেবে বলা হয়, বাট মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি, তোমার আহ হিন্দু মুসলিমকে আলাদা করে দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা এবং ডিভাইড অ্যান্ড রুল করা। এটা হচ্ছে নিজেদের মূল উদ্দেশ্য ছিল, এবং হচ্ছে দীর্ঘদিন ধরে শাসন ব্যবস্থা টিকে থাকে, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা, তো রিয়াকশন কি ছিল বঙ্গভঙ্গের? রিয়াকশনটা হচ্ছে মিডল ক্লাস যারা, আহ, বাংলার যারা মিডল ক্লাস, মানে তারা হচ্ছে লাইক সাংবাদিক যারা ছিলেন, পত্রপত্রিকার মালিক যারা ছিলেন, জমিদার যারা ছিলেন, তারপরে বিভিন্ন ব্যবসায়ীরা, শিক্ষিত ব্যবসায়ী যারা, শিক্ষিত শ্রেণী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সাহিত্যিক, ব্যারিস্টার, হ্যাঁ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কবিরা, এরা ছিলেন মিডল ক্লাস। তারা বিরোধিতা করেছেন। কেন বিরোধিতা করেছেন? তারা চিন্তা করেছেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। যেমন যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা স্পেসিফিকলি বলতে পারি, এভাবে উদাহরণ হিসেবে দিতে পারি, কারণ এটা আমরা জানি যে হচ্ছে ওনার ওনার পরিবারের এখানে সিরাজগঞ্জ এবং কুষ্টিয়াতে এখানে জমিদারি ছিল। তো ওনারা চিন্তা করেছেন যে আলাদা প্রদেশ হলে আমার জমিদারি বন্ধ হয়ে যেতে পারে। তো ওনারা এটা বিরোধিতা করেছেন। বিরোধিতা করে আমার সোনার বাংলা জাতি, এই কবিতা ওনারা মানে এই গানটা ওনারা লিখেছেন। আচ্ছা, কংগ্রেস বিরোধিতা করেছে, কারণ কংগ্রেসকে টার্গেট করে এই বঙ্গভঙ্গ করা হয়েছিল। কংগ্রেসের মোটো ছিল হচ্ছে যে ভারতে স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করা, ভারতীয়দেরকে আরো বেশি স্বায়ত্তশাসন প্রদান করার দাবি ছিল এটা। আচ্ছা, হিন্দু সোসাইটি বলতে হচ্ছে আমরা বুঝেছি বাঙালি বাবু শ্রেণী, কলকাতা কেন্দ্রিক বাঙালি বাবু যারা আছে তাদেরকে। হ্যাঁ, তারা চেয়েছিল যে হচ্ছে এখানে তারা এই করবে, তাদের একটা প্রভাব সবসময় থাকবে, হ্যাঁ, বা তাদের প্রভাবে সরকার প্রভাবিত হবে, এই ধরনের বিষয় ছিল। নিউজ পেপার চিন্তা করেছে, যে নিউজ পেপার মালিক যারা, তারা চিন্তা করেছেন যে আমরা যদি এখানে একটা প্রদেশ এলাও করি, তাহলে এখানে যে জাতীয় পত্রপত্রিকাগুলো হবে সেগুলোর ব্যবসা বাড়বে, অন্যদের ব্যবসা বাড়বে না। ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল এখন, তোমরা জানো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওরা এটা কাজ করতো। ওরা মেট্রিকুলেশন এটাকে বলে, ইন্টারমিডিয়েট যেটা আর কি, সরি এসএসসি যেটা মেট্রিক পরীক্ষা, সেই মেট্রিকুলেশন পরীক্ষা এবং হচ্ছে কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষা তারা সার্টিফিকেট দিত। এবার তারা সার্টিফিকেট সারা ভারত বাংলায় দিত। সারা বাংলায় তো অনেক কলেজ, যখন বাংলা আলাদা হয়ে যাবে তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অধীনে এই তো কলেজগুলো থাকবে না, এখানে আলাদা শিক্ষা বোর্ড হবে। তো শিক্ষা বোর্ড তোমার হচ্ছে সার্টিফিকেট গুলো দেবে, তাহলে তার ব্যবসা কমবে। আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, তারা প্রচুর ব্যবসা করে, এই ধরনের সার্টিফিকেট দিয়ে বিভিন্ন টাকা পয়সা নিয়ে ইনকাম করে। তো সেই ব্যবসা বাণিজ্য জায়গা থেকে তারা বিরোধিতা করেছে। হুম, তারা বিরোধিতা করে, হ্যাঁ, তারা এই জায়গা থেকে এটা বিরোধিতা করেছে। এবং সবশেষে ব্রিটিশরা স্বদেশী আন্দোলনের মাধ্যমে যে পরিমাণ অর্থনৈতিক বিপদে পড়েছে, ফলে তারা এইটাকে 1911 সালে, মাত্র 6 বছরের মাথায়, এটাকে বাতিল করতে বা রদ করতে বাধ্য হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে স্বদেশী আন্দোলনের ফলে, সরি, বঙ্গভঙ্গের ফলে কি হইলো আমাদের, মানে কোনো কি উন্নয়ন হয়েছে? হ্যাঁ, নাকি হচ্ছে আমরা জাস্ট যেটা দেখেছি, মানে আই মিন কি বলতে চাচ্ছি আমি, যে স্বদেশী আন্দোলনের ফলে আমাদের কি কোনো জাস্ট বাংলা ভাগই হচ্ছে নাকি উন্নয়নও হয়েছে? সরি, বঙ্গভঙ্গের ফলে বাংলা মানে পূর্ব বাংলাকে ঘিরে একটা
আমেজ তৈরি হয়েছে, একটা বুস্ট হয়েছে মানুষের মনোবলের মধ্যে, যে মানুষ কিভাবে আহ মানুষের মনোবলের মধ্যে একটা বুস্ট তৈরি হয়েছে, যে এখানকার মানুষদের মধ্যে একটা নৈতিক সাহস তৈরি হয়েছে, যে আমরা এখন ভারতের রাজনীতির ক্ষেত্রে কথা বলতে পারবো। আমরা এখন মানুষের আহ, যে ভারতের জন্য যে আইন প্রণয়ন হয় সেই আইন প্রণয়নের জন্য কথা বলতে পারবো। আমাদেরকে গুরুত্ব দিচ্ছে সরকার, আমাদের এখানে সরকারি অফিস তৈরি হচ্ছে, আমাদের এখানে হাইকোর্ট তৈরি হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন কলকারখানা তৈরি হচ্ছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। এই ধরনের একটা মানসিক বুস্ট তৈরি হয়েছে। পাশাপাশি এই 6 বছরে এখানে পূর্ব বাংলায় প্রায় 300 বেশি মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আহ, আহ, আমাদের এই অঞ্চলে শিক্ষা ছড়িয়ে দিতে বেশ কাজ করেছে। আমরা দেখেছি যে চিটাগাং পোর্ট কেন্দ্রিক যে আগের বছরগুলোতে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হইতো, সেই ব্যবসা বাণিজ্যের হার কয়েক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, পাটের ব্যবসা আমাদের এই অঞ্চলে প্রচুর বেড়ে গেছে, যার ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে একটা অর্থনৈতিক সমৃদ্ধিও চলে আসছে। এখন এই এত কিছু যখন একসাথে আসছে, তখন মানুষের মধ্যে তৈরি হয়েছে যে না, আমার এখানে একটা বিশ্ববিদ্যালয় লাগবে। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা একটা সময় ওভার দ্য টাইম পেয়েছি, বা একটা রাজনৈতিক সচেতনতা পেয়েছি। খারাপ যে নেগেটিভ যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব উস্কে দিয়া ব্রিটিশরা সফল হয়েছে। এখানে আমাদের পরবর্তীতে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমরা একটা আলাদা জাতিসত্তা হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে আমরা ঐক্যবদ্ধ আর থাকতে পারি নাই। আমরা দুইটা আলাদা জাতিরাষ্ট্র হয়ে গেছি, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। আচ্ছা, আমরা একটু দেখি মুসলিম লীগ গঠন করা বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটা হচ্ছে মুসলিম লীগ গঠন করা। আমরা 1857 সালে যে পলাশী সিপাহী বিদ্রোহ করেছি, সেই সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে এদেশে আহ, অ্যালান অক্টোভিয়ান হিউম নামক একজন ইংলিশ অফিসার, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কিন্তু মুসলমানরা ওই ন্যাশনাল কংগ্রেসে যোগ দেয় না। কেন যোগ দেয় না? কারণ মুসলমানরা চিন্তা করেছে আমাদের দেশের বা আমাদের সমাজের যে অবস্থা, সেই সমাজের অবস্থায় আমরা রাজনৈতিকভাবে কারো বিরোধিতা করা, রাজনীতি করা, এটার পক্ষে আমরা নাই, বা এটা অবস্থায় আমরা নাই। আমাদেরকে কি করতে হবে? আগে শিক্ষা দিকে উন্নত হতে হবে, আগে নিজেদের অর্থনৈতিক বেস ঠিক করতে হবে, সোশ্যাল বেস ঠিক করতে হবে। এইটা করতে গিয়া ওনারা মুসলিম লীগে কংগ্রেসে যোগ দেন নাই। কিন্তু যখন যোগ দেন নাই, তখন এই জায়গাটা তো কেউ না কেউ দখল করছে। তখন কংগ্রেস থেকে যে সমস্ত নীতি বা যে সমস্ত বক্তব্য আসতো, সেটা বেশিরভাগ সময় মুসলমানদের জন্য উপযোগী থাকতো না। বিশেষ করে হিন্দু মহাসভা এবং এই ধরনের আরো কিছু সংগঠন যারা একটু উগ্রবাদী ধ্যান ধারণা পোষণ করতো, বিজেপির মতো, তারা যে সমস্ত বক্তব্য দিত সেগুলো যখন অ্যালাইন হয়ে যেত, তখন তোমাকে তখন তারা হচ্ছে আই মিন এই অঞ্চলের যে মুসলমানরা, এই অঞ্চলের যে নিম্ন শ্রেণী যারা হিন্দুরা, তারা এটাকে বিট্রেট ফিল করা শুরু করলো। তখন ভারতের যে মুসলিম কমিউনিটি, তারা একটা মিটিং করেছেন ঢাকার শাহবাগে। ওই যে নওয়াব সলিমুল্লাহ জমিদারি ছিল রমনা পার্কের পাশে, ঢাকা ক্লাব যেখানে অবস্থিত, সেখানে একটা ফার্ম হাউস ছিল নওয়াব সলিমুল্লাহ। সেই ফার্ম হাউসে ওনারা একটা মিটিং করেছেন। মিটিং করে ওরা মিটিংটার নাম ছিল হচ্ছে অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স। সেই কনফারেন্স করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মুসলমানদের জন্য একটা আলাদা লাগবে, দল লাগবে, যাতে হচ্ছে মুসলমানদের, এই অঞ্চলের মুসলমানদের স্বার্থগুলোকে রক্ষা করা যায়, ব্রিটিশদের কাছে এগুলো নিয়ে কি অ্যাডভোকেসি করা যায়, ব্রিটিশদের কাছে মুসলমানদের অধিকারকে প্রমোট করা যায়, এবং যে আইনসভা হয়েছে সেই আইনসভায় যাতে হচ্ছে মুসলমানরা কথা বলতে পারে, সেই আইনসভায় যাতে হচ্ছে তোমার হুম, সেই আইনসভায় যাতে মুসলমানরা আহ, মানে আলাদা সিট পায়। তোমরা যখন দেখো যে পিয়ার পিয়ার সিস্টেম নামে একটা আলোচনা চলতেছে না আমাদের দেশে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক হারে প্রতিনিধিত্ব, যে হচ্ছে আহ, যে পার্টিতে ভোট দিবে, যে যতগুলো ভোট পায় সেটা, এই ধরনের সিস্টেম মুসলিম লীগ প্রথম প্রপোজ করা শুরু করেছিল 1905 সালে। তারা বলেছিল ভিন্নভাবে। হ্যাঁ, হ্যালো। স্যার আপনার আওয়াজ, হ্যাঁ স্যার আপনার কথাগুলো একদম একটু মানে আস্তে আস্তে শোনা যাচ্ছে আর কি, যদি একটু সাউন্ডটা বাড়ানোর কোনো ওয়ে থাকতো একটু বাড়ান। তোমাদের সবার কাছে কি প্রবলেম হচ্ছে? না স্যার। না না স্যার, স্যার, আমাদেরটা ঠিক আছে, ঠিকঠাক নেটওয়ার্কের স্যার। স্যার, সমস্যা হয়ে আবার বের হয়ে তাহলে ভিতরে চলে তোমার যাচ্ছে। ডিভাইসে সম্ভবত নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু জায়গা চেঞ্জ করে দেখো। ঠিক আছে। জি, ওকে, ঠিক আছে, একটু জায়গা চেঞ্জ করে দেখো, তাহলে মনে হয় একটু ঠিক হতে পারে। ওকে, বা নেটওয়ার্ক চেঞ্জ করে দেখতে পারো। আচ্ছা, তো আমরা কোথায় যেন ছিলাম? পিয়ার পিয়ার। ওকে, তো মুসলিম লীগ দাবি করলো
যে 1906 সালের 30শে সেপ্টেম্বরে মুসলিম লীগ প্রতিষ্ঠা। এখানে একটা ভুল আছে, আমি এটা সংশোধন করে দিব না। হ্যাঁ, 1906 সালে এখানে আছে নিচের ভিতরে 30শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, ওই দিনই মুসলিম লীগ প্রতিষ্ঠা, এবং আগা খান এটার নেতা হন, সভাপতি হন, এবং হচ্ছে তোমার নবাব সলিমুল্লাহ, নবাব মোহাম্মদ মুলক এরা এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেন, এবং তারা হচ্ছে এখানে সলিমুল্লাহ হচ্ছে সেক্রেটারি। তো তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে যে আইনসভা হবে সেই আইনসভায় যাতে মনে করো যে ভারতে একটা রিজার্ভেশন থাকবে। রিজার্ভেশনটা হচ্ছে এরকম যে হিন্দু কমিউনিটি থেকে এত% যাবে, এবং হিন্দুরা হিন্দুদেরকে ভোট দিয়ে নেবে, মুসলমানরা মুসলমানদের নেতা নির্বাচন করবে। ধর্মীয় প্রেক্ষাপট থেকে তারা এটা চিন্তা করলেন, কারণ তারা দেখেছেন যে হচ্ছে যে সমস্ত নেতারা যাচ্ছেন তারা আসলে তাদের কমিউনিটির হয়ে কথা বলছেন, তারা হচ্ছে অ্যাজ এ হোল পুরো জনসাধারণের কমিউনিটি, জনসাধারণের পক্ষে কথা বলতে ব্যর্থ হচ্ছেন। তো তারা এই চিন্তা করে তারা একটা নতুন সিস্টেম প্রস্তাব করলেন যে ধর্মীয় রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে একটা আইনসভা গঠিত হবে। তো এইটা ছিল তাদের মূল মোটো। পাশাপাশি হচ্ছে যে মুসলমানদের স্বার্থ রক্ষায় ব্রিটিশদের সাথে কাজ করা, কোম্পানির সাথে কাজ করা। আমরা দেখব যে এই যে মুসলিম লীগ এখন মুসলমানদের ধর্মীয় অনুপাতের ভিত্তিতে নতুন একটা জাতিসত্তা বা রাজনীতির ব্যবস্থা নিয়ে আসলো। তো এর প্রেক্ষাপটে এখন দেখা যাবে যে সরকার, আই মিন তোমার আহ, আহ, মুসলমানদেরকে আলাদা জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দেবে, মুসলমানদেরকে পিয়ার সিস্টেম, আই মিন হচ্ছে মানে তোমার রাজনীতিতে আলাদা রিজার্ভেশন দেবে। তারপরে হচ্ছে তোমার মুসলমানদেরকে তোমার আহ, মানে সোজা কথা বলতে হচ্ছে একটা ডিভিশনের দিকে নিয়ে যাচ্ছে আমরা, নতুন একটা জাতিসত্তা ব্যবস্থা বা নতুন একটা জাতিরাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা নিয়ে যাচ্ছি, যার ফলশ্রুতিতে 1940 সালে আমরা দেখেছি যে লাহোর প্রস্তাব করা হয়, এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে আলাদা একটা রাষ্ট্র গঠন হয়, যেটা হচ্ছে মুসলমানদের জন্য একটা, হিন্দুদের জন্য একটা, এভাবে একটা দুইটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যেটা আমরা ওভার দ্য টাইম আলোচনা করবো। আচ্ছা, এখন আসি আমরা স্বদেশী মুভমেন্ট নিয়ে। স্বদেশী শব্দটা বাংলা আমরা জানি, মানে হচ্ছে সেলফ বা ওন, আর দেশি তো হচ্ছে নিজের দেশের জিনিস। তো এখানে আমরা হিস্ট্রিক্যালি দেখি যে যখন বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন রাজনৈতিক প্রোগ্রামগুলো ব্যর্থ হয়, সরকার যখন অ্যাডামেন্ট থাকে বঙ্গভঙ্গ করার জন্য, বাংলাকে দুই ভাগ করার জন্য, তখন ভারতের যে মানে কলকাতার যে সমস্ত কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ ছিলেন, তারা ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দিলেন, ব্রিটিশ পণ্য বয়কটের ডাক দিয়ে এবং দেশি পণ্য প্রমোট করার জন্য চেষ্টা করলেন। দুই ধরনের বিরোধিতা হয়েছে, একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে চরমপন্থী। চরমপন্থীরা কি করেছে? চরমপন্থী হচ্ছে ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে হামলা করেছে, গুলি করেছে, বোমা হামলা করেছে, বিভিন্ন অফিস আদালতে বোমা হামলা করে উড়িয়ে দিয়েছে, অনেকে মেরেছে। হ্যাঁ, এটা ছিল চরমপন্থী আন্দোলন। আর নরমপন্থী হচ্ছে কি, বিভিন্ন সভা সমাবেশ করেছে, ব্রিটিশ পণ্য বয়কট করে দেশীয় পণ্যকে প্রমোট করেছে, কুমিল্লার খাদিকে প্রমোট করেছে, ইউরোপিয়ান পণ্যের বাইরে পণ্যকে বদলে দিয়ে। তারা কি করতো, একদল মানুষ ছিল যারা হচ্ছে বিভিন্ন বাজার টাজারে যাইতো, বাজারে গিয়ে দেখতো যে হচ্ছে কোনো ব্যবসায়ী ব্রিটিশ পণ্য বেচে কিনা। ব্রিটিশ পণ্য যদি ব্যস্ত, তাহলে তা ওই ব্যবসায়ী দোকানপাট সব পুরাই দিত, এবং ব্যবসায়ীকে বাজার থেকে বের করে দিত। বা হচ্ছে, এবং তার এর বিপরীতে কুমিল্লার যে খাদি নামক যেটা ছিল কাপড়, তারপর হচ্ছে আমাদের টাঙ্গাইলের শাড়ি, ঢাকার জামদানি, তাঁতের শাড়ি, বিভিন্ন অঞ্চলের যে সমস্ত বস্তু, সেগুলোকে তারা ইউজ করা শুরু করে। পাশাপাশি তোমার আহ ইসে রাজনীতির সমাবেশ সেগুলো অব্যাহত ছিল, কালচারাল প্রতিবাদ ছিল, পত্রপত্রিকায় কলাম লেখা হইতো, প্রবন্ধ লেখা হইতো, বিভিন্ন উপন্যাস লেখা হয়েছে। তোমরা জানো যে ঘরে বাইরে নামে একটা উপন্যাস আছে, তার নাম কি, ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওইটা উনি লিখেছেন ওই সময়। তারপরে উনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা লিখেছেন। হ্যাঁ, রাখি উৎসব প্রচলন করেছেন বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য। রাখি উৎসব তো একটা হিন্দুদের ধর্মীয় উৎসব, এটাকে তিনি রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন। কি করেছেন, যে রাখি উৎসব তো সাধারণত ভাই বোনের সম্পর্ককে মিন করে এটা করা হয়। তো সেখানে তিনি বাংলাকে, দুই বাংলাকে ভাই বোন হিসেবে কল্পনা করে, ভারত মাতার সন্তান হিসেবে কল্পনা করে, তিনি দুই বাংলাকে একত্র করার জন্য এখানে একটা মানে রাখি উৎসবের প্রচলন করেন রাজনৈতিক ভাবে। এই প্রথম রাজনৈতিক ভাবে বাংলাদেশে বা ভারতের ধর্মীয় বিষয়ের প্রচলন করা শুরু হয়। আচ্ছা, তারপরে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে যে ভারতীয়রা, বাঙালিরা আহ, ব্রিটিশ এডুকেশন সিস্টেমকে বয়কট করেছে। মানে ব্রিটিশ শাসিত, মানে ব্রিটিশদের যে সমস্ত কারিকুলামে শিক্ষা দেওয়া হতো, যে সমস্ত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোকে বয়কট করে তারা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হলো দেশীয় কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। লাইক মনে করো যে আমাদের সরকারি কারিকুলামে এক এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চলে, স্কুল কলেজ মাদ্রাসা চলে, বাট ইংলিশ মিডিয়ামে আবার আলাদা হয়। মাদ্রাসায় বিশেষ করে কওমি মাদ্রাসায়, ফোরকানিয়া মাদ্রাসায়, এগুলো নুরিয়া মাদ্রাসা, এগুলো তো আলাদা হয়। তো এই যখন
এই যে সিস্টেম, ভিন্ন ভিন্ন সিস্টেম, তখন তারা নতুন একটা কারিকুলাম শুরু করে, যেটা হচ্ছে জাতীয় কারিকুলাম কারিকুলাম যেটা হচ্ছে বিভিন্ন জাতীয় স্কুল, অনেকগুলো জাতীয় স্কুল প্রতিষ্ঠা, জাতীয় আহ মহাবিদ্যালয়, জাতীয় কি বলে বিদ্যালয়, এভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশে এরকম অনেকগুলো আছে। তারপরে ব্রিটিশরা হচ্ছে মানে কি বলে ব্রিটিশদের যে কোর্ট কাচারি, ব্রিটিশদের যে অফিস আদালত, সেগুলোকেও তারা বর্জন করেছে। সেগুলোকে তারা কি করেছে? বর্জন করেছে। বর্জন করে তারা হচ্ছে নিজস্ব সালিশ ব্যবস্থার মাধ্যমে, নিজস্ব সালিশ ব্যবস্থার মাধ্যমে তারা হচ্ছে এটাকে কি বলে, এটাকে ওই নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করার চেষ্টা করেছেন। আচ্ছা, এর ফলে এই যে এত পরিমাণে বিরোধিতা, তোমার হচ্ছে রাজনৈতিক বিরোধিতা, কালচারাল বিরোধিতা, শিক্ষাক্ষেত্রে বিরোধিতা, বয়কট করা, এই বিরোধিতার মধ্যে থেকে তারা ফাংশন করতে পারছিলেন না। তারা কি করেছেন? তারা 1911 সালে এই বঙ্গভঙ্গকে রদ করেছেন। 1911 সালে তারা সরকার বঙ্গভঙ্গকে রদ করে এই দেশ থেকে, বাংলার রাজধানী কলকাতা থেকে নিয়ে মুম্বাইতে না যেন দিল্লিতে সরিয়ে নিয়ে গেছেন, অর্থাৎ কলকাতা থেকে তারা সরিয়ে নিয়ে গিয়েছেন। এবং তবে তারা সাকসেস হয়েছিলেন কোন জায়গায়? এই বাংলার মধ্যে যে জাতিগোষ্ঠী ছিল, সেই জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে দিতে তারা সাকসেসফুল হয়েছেন। হ্যাঁ, তারা এখানের মধ্যে একটা ডিভিশন তৈরি করে গেছেন, যে ডিভিশনে আমরা দেখেছি 1905 সালে যেই গোষ্ঠী বাংলা ভাগ চায় নাই, হ্যাঁ, কলকাতা কেন্দ্রিক যে হিন্দু সোসাইটি, তারা বাংলা ভাগ চায় নাই, 1947 সালে তারাই গিয়া বাংলা ভাগ করে ভারতের পার্টে থেকে গিয়েছে। অর্থাৎ তারা ইউনাইটেড বাংলা আবার তারা জানি, যেটা হচ্ছে আমরা পরবর্তী কোনো এক সময় আলোচনা করব। আচ্ছা, তাহলে এই ছিল বিষয়। তোমাদের যদি এই অংশে কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। আমি চেষ্টা করবো অ্যান্সার করার। যদি কোশ্চেন এখানে আমরা অ্যান্সার করতে না পারি, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করবো। এই বলো, কোনো কোশ্চেন আছে কিনা? স্যার একটা কোশ্চেন এমনিতে নাই, মানে হচ্ছে একটা হইলো যে আমাদের মানে সলিমুল্লাহ খানের একটা বক্তব্য শুনছিলাম যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেক্ষেত্রে ধরেন আপনার ইউনিভার্সিটি লেভেল সবার আগে চালু হয়েছে, আমাদের একটা মিড লেভেলের শিক্ষা ব্যবস্থা ওইটার উপর অত জোর দেয় নাই। ঠিক আছে, সেটা কতটুকু আসলে সত্য? ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে বলতে আমি আসলে বুঝলাম না কি বলতে চাইছো উনি। এটা ওনার বক্তব্য যেমন শুনতে, তো ওনার বক্তব্য আমার যেমন পুরো শুনতে হবে। হুম। আচ্ছা, যেমন ওইখানে ওই কি বলে কলকাতা অনেকগুলা ইউনিভার্সিটি, আমাদের বাংলাদেশ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, হুম। এরকম ভাবে কলেজ ওইভাবে প্রতিষ্ঠিত হয় না, কিংবা হচ্ছে স্কুল মানে ভালোভাবে। মানে বাংলাদেশে মিডিয়াম যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলো ভালো নাই তো? হ্যাঁ, তখন থেকে। আচ্ছা আচ্ছা, এখন এইটার ব্যর্থতার দায় আসলে কালেকটিভ ভাবে নিতে হবে। হ্যাঁ, এখন আহ, ভারতে যে খুব ভালো আছে আমাদের দেশে নাই, এমনটা কি ঠিক? আমাদের দেশে নটরডেম আছে, আমাদের দেশে তো হচ্ছে বিভিন্ন সরকারি কলেজ আছে, অনেক ভালো ভালো কলেজ আছে, স্কুল আছে অনেকগুলা। ইভেন প্রত্যেকটা জেলায় দেখবা দুই তিনটা করে ভালো স্কুল কলেজ থাকে যেখানে পড়াশোনা করানো হয়। এটাকে যে খুব লিটারালি আমি নিতে পারবো, এটা আমি ওনার বক্তব্য পুরো শুনতে হবে। এটা আসলে উনি কি বলেছেন, উনি অনেক সময় তো উল্টাপাল্টা কথাও বলেন। এখন এটা যে উনি কোন সেন্সে বলেছেন, এটা একটু বোঝা মুশকিল। বুঝতে পারছো? আর না শুনে আমি এসে বলতে পারবো না। হ্যাঁ? আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন না থাকলে সিআর কে জানো আছে আমাদের। জি স্যার। আজকে কয়জন অ্যাবসেন্ট আছে? আচ্ছা। হ্যাঁ, স্যার 5 জন। আমরা 32 জন মতো আছি স্যার। না, আর একজন ছিল, হ্যাঁ, ক্লাসে। 32 জন, রাইট, 33 জন, 32 জন আছো। তাহলে তুমি যেটা করবা, কয়জন অনুপস্থিত আছে সেটার লিস্টটা আমাকে একটু পাঠাও জি হোয়াটসঅ্যাপে। স্যার। আমি এটা করে নিচ্ছি। দেখো একটু কে কে আছে অনুপস্থিত আছে, কে কে দেখো। আমি কি স্ক্রিনশট পাঠাবো তোমাকে? স্যার আমি কাট করতেছি। ওকে, কালেক্ট করো তাহলে। কালেক্ট করে আমাকে দাও, আমি এটা অ্যাটেন্ডেন্স শনিবারের দিব। পরীক্ষার বিষয়ে আরেকবার একটু বলে দিলে ভালো হতো। কোনটা কোনটা বাবা? শনিবারের পরীক্ষার বিষয়। হ্যাঁ, শনিবারে তোমরা 10:30টায় আসবা, 10:30টাই আসবা, 1 মিনিট দেরি করবা না। 10:30টায় আমরা হচ্ছে পরীক্ষা শুরু করে দিব। আহ 12টা কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো 10টা অ্যান্সার করতে পারবা। প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে থাকবে। তাহলে 20। অ্যান্ড এমন এমন কিছু বিষয় আছে, যেমন একটু আহ, দুই তিনটা নাম বলতে হতে পারে, একাধিক আহ, বিষয়ে বলতে হইতে পারে। মনে করো যে বিভিন্ন রিজিয়নের নাম একাধিক বলতে হইতে পারে। তো সেক্ষেত্রে যদি তুমি দুইটা সঠিকভাবে দিতে পারো তাহলে 1 পাবা, তিনটা দিতে পারলে 2। এরকম আর কি, এরকমও আছে। সো
একটু দেখো আর কি, লেকচার তো দেখো, অত বেশি কঠিন কিছুই না, ক্রিটিক্যাল কোনো বিষয় না, খুবই সহজ, তুমি ভালো আর করবা। টপিক হুম। কোন স্যার কোন শুধু টপিকের? স্লাইডটা করলেই হয়ে যাবে নাকি হ্যাঁ, এক্সট্রা কিছু? শুধু স্লাইড, শুধু স্লাইড, নাথিং এলস, নাথিং লেস। ঠিক আছে স্যার। আর টাইম কতক্ষণ থাকবে 15 মিনিট টাইম। স্যার? এত কম? এনা বাবা, মানে বিস্তারিত না, এক লাইনে, এক সেন্টেন্সে বা এক ওয়ার্ডে 10 মিনিট না, 15 মিনিট লাগে না। ওকে স্যার। ঠিক আছে, ওকে। ভয় নাই রে বাবা, ভয় নাই, ভয় নাই বাবা। তোমরা হচ্ছে ডিএসসি, ডিএসসি অ্যাবসেন্ট কে কে আছে আমাকে একটু জানাইও। ক্লাস টেস্ট হচ্ছে 13 তারিখ ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু জি আলাইকুম স্যার। স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।